অনেকে 14টা 10টা, যাই হোক রকমই হবে, চাপ নেই। রেলের এসব রেলের প্র্যাকটিস এটা। যাই হোক, দেখো বলছে এক দাগে, এটা তোমরা পারবে, সোজা আছে। এই টাইপ কিন্তু পাবে পরীক্ষায়। 15 জন মানুষ 30 দিনে একটি কাজ শেষ করলো, তাহলে প্রথমে কি 15 জন মানুষ কি বলছে কদিনে, 30 দিনে। একটা শর্ত বলো, পরের শর্ত সমান সমান লেখো। সেই কাজটি শেষ করতে 9 জন মানুষের কদিন লাগবে, তাহলে 9 জন মানুষ এই কাজটা করবে, তাহলে কতদিন লাগবে, ধরো এক্স দিন লাগবে। এবার দেখো 3 3 কে 9 হয়, 3 5 15 হয়, আর এদিকে 3 10 30 হয়, সমান সমান উপরে উপরে কিন্তু কাটাকুটি যায়। যারা নতুন একদম বুঝতে পারো না তাদের উদ্দেশ্য বলা এটা। এই 5 10 কতটা, 50 অ্যান্সার। বোঝা গেল? অপশন নাম্বার বি হয়ে গেল অ্যান্সার। নেক্সট, আমার আগে করার চেষ্টা করবা, অনেক আগে দিয়েছি, আশা করি করা উচিত ছিল। আচ্ছা, এই অঙ্কটা কি হবে বলো। বলছে 5 লিটার মিশ্রণে 3% লবণ ছিল। কি বলছে, 5 লিটার মিশ্রণে 3% লবণ ছিল। আচ্ছা, মিশ্রণ থেকে 2 লিটার জল বাষ্পীভূত হয়ে গেছে। আচ্ছা, তো একটা কথা বলো তো, এই যে 3% যে লবণটা ছিল, তাহলে কি 5 লিটারে কত পার্সেন্ট ছিল? 5 লিটারে কত পার্সেন্ট ছিল? 3% ছিল। 5 লিটারে 3%, এই তো। এটা বুঝতে পারছো? দেখো, 5 লিটার যখন মিশ্রণ ছিল, তার 3% মানে কি? তার 3% মানে 5 × 10/100, তাই তো 3% মানে। তাহলে এখানে যদি আমরা এ করি, তাহলে কত আসছে? 3/20 আসছে। 3/20, তাই তো, কাটাকুটি করলে 3/20। তাহলে বলতে পারি 3/20 পরিমাণ তোমার কি রয়েছে, লবণ রয়েছে। এইবার মিশ্রণটা 2 লিটার জল বাষ্পীভূত হয়ে গেল। আচ্ছা, জল বাষ্পীভূত হলো, কিন্তু লবণের পরিমাণ যা ছিল তাই তো আছে, তাই তো। লবণ কিন্তু উড়ে যায়নি, বাষ্পীভূত জল হয়েছে। তাহলে পাত্রটিতে লবণ যতটুকুই ছিল এখনো তাই থাকবে, সে 5 লিটারে যতটুকু ছিল এখন 2 লিটার বাষ্পীভূত হয়ে গেছে, মানে এখন কয় লিটার আছে? 3 লিটারেও সেই একই থাকবে। 3 লিটার যদি একই থাকে, তাহলে 3 লিটারেও সে একই থাকবে, মানে এইটা থাকবে। তাই 3/20 থাকবে 3 লিটারেও। তাহলে এবার শতকরায় চেয়েছে, মানে কি 100-এ কত, ব্যাস। এবার তাহলে এটা সমান সমান কি লিখতে পারি, 3/20 ইন্টু 1/3 ইন্টু 100। এটা কিছু নেই, মানে এক আছে, আর উল্টে দিতে হয় নিচেরটা। ক্লিয়ার? এটুকু এটুকু ক্লিয়ার হলেই শেষ, অঙ্ক হয়ে গেছে, কাটাকুটি করে আনতে বেরিয়ে আছে। 3 3 কেটে গেল, আর 5 × 20 100, 5% অ্যান্সার। অপশন নাম্বার ডি। বুঝতে পেরেছো? ব্যাস। এবার তোমরা আর একটা কাজ করে নিতে পারো, যে এইসব ভগ্নাংশ ভগ্নাংশ না রাখার উদ্দেশ্যে অনেকে করে কি, এই 5টাকে 500 ধরে নেয়। 5টাকে কত ধরে নিল? 500 ধরে নিল। 5টাকে 500 ধরে নিল, আর 2টাকে কত ধরলো? 200 ধরলো। অনেকে এটা করে, তাহলে আরো সুবিধা হয়ে যাবে। 5-এ 200% মানে কত? 500-র 3%, সরি, 500-র 3% মানে কত? 15। তাহলে 15ই আছে। তাহলে এখান থেকে 200 আউট হয়ে গেছে, এগুলো কিন্তু 200 শূন্য নেই, 200 আউট হয়ে মানে 300। 300-তে কত আছে? 300-তে 15 আছে। সে লবণ তো আগেও যা ছিল এখনো তাই। 100-এ কত? এটা আরো সুবিধা হয়ে যায়। তাহলে 3 5 15। এখানে ভগ্নাংশ জটিলতা আসবে না, অপশন ডি। এগুলো তোমার, এগুলো হচ্ছে তোমার খেয়ালি আর কি, যে তুমি করে ফেলবা। 5কে 500 ধরে নিলে, কারণ পার্সেন্টেজ বানাই তোমার হিসাবের সুবিধা হয়ে যাবে, এই জন্য। আর 2কে তখন 200 ধরতে হবে কিন্তু। একটি পুত্র তার পিতার চেয়ে 24 বছরের ছোট। সোজা অঙ্ক একদম, কিন্তু এটা একটা প্রিভিয়াস এর কোশ্চেন, এমন টাইপের এসছে। একই ডাটা কমন না থাকলে, এবং 2 বছর পরে তার বয়স পিতার বয়সের অর্ধেক হবে। আচ্ছা, পিতার বয়স কত? তাহলে পিতার বয়স এখন ধরে নাও কত, এক্স বছর। একটি পুত্র তার পিতার চেয়ে 24 বছরের ছোট, তাহলে ছেলের বয়স কত হবে এখন? x - 24। এখন হোক আর যাই হোক, পরে গেলেও ওর বয়স কিন্তু কম। তাহলে কি, বাবার বয়স যদি এক্স হয়, তার পিতার চেয়ে 24 বছরের সে ছোট, তাহলে x - 24 ওর বয়স। 2 বছর পরে তার বয়স পিতার বয়সের অর্ধেক হবে। 2 বছর পরে, তাহলে 2 বছর পরে পিতার বয়স কত হবে? x+2 হয়ে যাবে। আর এখানে কত হয়ে যাবে? এরও +2 হবে। এটা বুঝতে পারছো তো? 2 বছর পরে মানে কি, দুজনেকেই তো পারবে। এবার বলছে পিতার বয়স যা হবে, কি বলছে, পিতার বয়স
তার বয়স পিতার বয়সের অর্ধেক হবে, তার মানে এটা আমরা বলতে পারি তো যে দ্বিগুণ, বলতে পারি কি না? উল্টো করে যদি বলি, আচ্ছা অর্ধেক হবে মানে কি? অর্ধেক হবে মানে তো বুঝো যে তোমার বয়স আমার থেকে অর্ধেক, তার মানে আমি উল্টো করে যদি বলি যে তোমার বয়স আমার থেকে, এই সরি, আমার বয়স তোমার থেকে দ্বিগুণ, ঠিক কি না? বলতে পারি? আচ্ছা তাহলে এইটা সমান সমান কত হয়ে যাচ্ছে? অর্ধেক, তুমি যদি মনে করো অর্ধেক, তাহলে অর্ধেক করে দিলে। কি বলছে? হ্যাঁ তাহলে এই দুইটা কোনাকুনি গুণে যাবে, সেটাই তো বলছি, অর্ধেক মানেও যা, দ্বিগুণ মানেও তাই। তাহলে এইবার ক্যালকুলেশন করো, এক লাইনে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো তাহলে এখানে দেখো 2x কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, প্রায় 2 2 4 হয়ে যাচ্ছে, সমান সমান এপাশে দেখো কত আসছে এক্স, আর এখানে +2 আর -24, তাহলে বড় সংখ্যাকে মাইনাস, বিয়োগ হবে প্লাসে মাইনাসে, সেই -24 থেকে +2 বাদ দিলে কত হয়ে যাবে? কত হয়ে যাবে? 22 হয়ে যাচ্ছে, তাহলে 22 হলো। আর এদিকে তোমার 2x -x এপাশে চলে আসলে ডাইরেক্ট করতে করতে পারো অনেকে, তো এই এক্সটা এপাশে আসলে কি হয়ে যাবে? এক্স এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -x লিখে 2x থেকে একটা x বাদ দিলে শুধু x লিখে দাও, সমান সমান দেখো এ পাশে -22 আসে, তাই তো? মাইনাস আসবে কেন তা? মাইনাসে তো আসার কথা না। আর সরি 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 সরি, এখানে তো পিতার বয়সের হাফ বলেছে, এখানে বলেছে পিতার যা বয়স হবে বয়সের অর্ধেক হবে, পিতার বয়সের অর্ধেক, তো আমরা তো ছেলের বয়সে অর্ধেক খুঁজি, তাহলে তো সমান সমান হবেই না, তাই বলো? আচ্ছা ঠিক আছে, তোমরা এটাকে ক্যালকুলেশন করে ডাইরেক্ট কি লিখে নেবে? এটাকে ক্যালকুলেশন করে তোমরা ডাইরেক্ট করে নেবে কি x-22, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে দিলাম কি দিয়ে x-22, এটা আগেই করে নেবা, তাহলে x-22 হয়ে গেল। এবার তাহলে কি হচ্ছে, সোজা আছে অঙ্ক, চাপ নেই, সমান সমান করো x+2 সমান সমান ওপাশে গেলে 2x, এবার ঠিক আছে 44, তাহলে এপাশে +2 আছে আর এপাশে -44, এপাশে আসলে কত হয়ে যাবে? +2, আর এদিকে -40 +46 44 হয়ে যাবে, তাহলে এখানে 46 হয়ে গেল। আর এপাশে 2x আছে আর এখানে একটা x এপাশে চলে গেলে, তাহলে দুটো x থেকে মাইনাস একটা x বাদ যাবে, সমান সমান x সমান সমান 46, তো পিতার বয়স অপশন বি। বুঝতে পেরেছো? এখানে কিন্তু পিতার বয়সের অর্ধেক বলেছি, আমরা এখানে অর্ধেক করছিলাম, ছেলের বয়সে অর্ধেক করলে তার হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো তো সবাই? অঙ্ক সোজা কিন্তু। নেক্সট, তারপরে দেখো, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। একটি পুত্র তার পিতার চেয়ে ছবি আছে, এটাই তো করলাম। আচ্ছা একটি বর্গক্ষেত্রের পরিসীমা এত সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রী কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি সূত্র জানি আমরা, 4a, মানে চারটা বাহুর যোগফলের 160 সেন্টিমিটার, তাহলে আমার একটা বাহু বের করে নিতে হবে, কারণ এক একটা বাহু না হলে কিন্তু, মাথায় রাখবে এরকম টাইপের অঙ্ক থাকলেই একটা বাহু দৈর্ঘ্য বের করে নেবে, 4 দিয়ে কাটো 40 হয়ে যাবে, তাই তো? 4 40, 4 4 16 8 0 40, তাহলে a এর ভ্যালু কত পেলাম? 40। এবার বর্গক্ষেত্রে কর্ণের সূত্র কি জানি? a√2, কি জানি? a√2, তাহলে সমান সমান কি, এর ভ্যালু হচ্ছে 40 ইন্টু √2 মানে √2, 40√2, অপশন নাম্বার কত আছে? অপশন সি তে রয়েছে। এইটুকু অঙ্ক, এটা অনেকে মুখোমুখি করে দেবে, সূত্রগুলো জানতে হবে, কিছু করার নেই, এগুলো কিন্তু আসবে, গোলক বর্গক্ষেত্র টুকটাক যা করাচ্ছি সেগুলো কিন্তু আসবে। একজন খুচরো বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে 15টি কলমের মুদ্রিত মূল্যে 20টি কলম ক্রয় করেন, এই অঙ্ক অনেক ঘুরিয়ে ফেলে, আজ থেকে আর ঘুলাবে না। 15টি কলমের মুদ্রিত মূল্যে 20টি কলম ক্রয় করেন, যদি 20টি কলম প্রতিটি 1% ছাড়ে বিক্রি করেন, তাহলে খুচরো বিক্রেতার কত শতাংশ লাভ হবে? এবার দেখো, মাথা ঠান্ডা করে করবে অঙ্ক, জটিলতা আমরা নেব না। আচ্ছা 15টি কলমের মুদ্রিত মূল্য, আমি বলেছিলাম না টি থাকা মানে একটা টাকা ধরে নেবো, ঠিক আছে? মুদ্রিত মূল্য তে 20টি কলম ক্রয় করেন, তার মানে কি 15টি কলমের মুদ্রিত মূল্য যা, 20টি কলমের ক্রয় মূল্য তাই, এটুকু বুঝতে পেরেছো? এটুকু বুঝতে হলে অঙ্ক শেষ। এখানে বলেছে কি 15টি মূল্যের মুদ্রিত মূল্যে 20টি কলম ক্রয় করলেন, মানে কি 20টি কলমের ক্রয় মূল্য হচ্ছে 15টি কলমের মুদ্রিত মূল্য বা এমআরপি, এটা বুঝতে পেরেছো? তাই বলছি, এই ভাষাটা বুঝলে তো হয়ে যাচ্ছে।
এখানে টিটাকে টাকা ধরে নাও, টি গুলোকে টাকা ধরে নাও, 15টির দাম ধরে নাও 15 টাকা, 15 টাকা দাম হচ্ছে। এবার সেই টাকাতেই কতগুলো পেন কিনছে? তার মানে আমরা বলতে পারি এর যে এমআরপি, এমআরপি 15 টাকা, সেটাই এই 20টার কি কি বলে সেটা ক্রয় মূল্য। ব্যাস, অঙ্ক শেষ। তাহলে তাহলে 20টির ক্রয় মূল্য কত পেলাম আমাদের হিসাবে? 1 টাকা ধরলাম মানে 15 টাকা। কেন 20 টাকা? এখানে বলেছে 15টি কলমের মুদ্রিত মূল্যে ক্রয় করেন 20টা, তাহলে 20টির দাম 15 টাকা। এইবার এইখানে 20টি কলম প্রতিটি 1% ছাড়ে বিক্রি করছে। তাহলে 20টি কলম ক টাকায় কিনেছিলে? 15 টাকায়। 20টি কলমের দাম কত? 20টি কলমের দাম কত? মুদ্রিত মূল্য কত হবে? ছাড় কিসের উপর দেবে? ছাড় কিসের উপরে দেবে? হ্যাঁ, তাহলে 1% ছাড় দিলে কত হচ্ছে? 20 এর 1% ছাড় দিলে কত হচ্ছে? বাবা, কথা নেই। 1% ছাড় দিলে কত হচ্ছে? একের 5, তাই তো? তাহলে 1/5 যদি হয় তাহলে 5-এর কত গুণ এটা? 3 গুণ, আর এদিকে আছে 3 অক্ষের 3, তাহলে কত পার্সেন্ট আসছে? 30%। দেখে নাও, সোজা আছে, ভালো করে বুঝে নাও প্রথম থেকে। অনেকে বুঝতে পারছে না, বুঝতে পারছি যে 15টি কলমের মুদ্রিত মূল্য মানে এমআরপি যেটা, তাহলে 15টি কলমে ধরে নাও 15 টাকা। আর এই 15 টাকাই কার ক্রয় মূল্য বলছে? 20টি কলমের ক্রয় মূল্য। আচ্ছা, সেই হিসাবে যদি যাই তাহলে 20টি কলমের এমআরপি কত হবে? 20 টাকায় হবে, কিন্তু এগুলো এমআরপি। এমআরপি তাই তো হয় হিসাব মতো, তাই হয়তো। আমি প্রত্যেকটা এমআরপি করে দিলাম যে 15টি কলমের এমআরপি 15 টাকা, 20টি কলমের এমআরপি ক টাকা? 20 টাকা। এবার এবার ক্রয় মূল্যটা কি হবে? এইবার আমি 20টার ক্রয় মূল্য বের করছি, কারণ ক্রয় মূল্য না করলে তো আমি লাভ ক্ষতি বিচার করতে পারবো না। কারণ ক্রয় মূল্য কি বলছে? এই 15টার যা দাম সেই দাম, তাই 15টার দাম কত? 15 টাকা। তাহলে 20টি ক্রয় মূল্য কত হয়ে যাবে? এটা কিন্তু ক্রয় মূল্য, সিপি। এটা বুঝতে পেরেছো? এখানে কি বলে দিয়েছি কি 20টির দাম হচ্ছে 15 টাকা ক্রয় মূল্য। এবার 20টি কলম 1%, প্রতিটি 1% ছাড়ে বিক্রি করলেন, প্রতিটি 1% ছাড়ে বিক্রি করছো, তাহলে খুচরো বিক্রেতা কত শতাংশ লাভ হবে? আচ্ছা, এইবার লাভ ক্ষতি কিসের উপরে? ছাড় কিসের উপরে হয়? এমআরপির উপরে। ছাড় কিসের উপরে হবে? এমআরপির উপরে। তাহলে এই 20টির এমআরপি দেখো, 15টির এমআরপি যদি 15 টাকা হয়, 20টির এমআরপি নিশ্চয়ই 20 টাকাই হবে। তাহলে 20টির এমআরপি হচ্ছে 20 টাকা, সেখান থেকে তুমি 1% ছাড় দিচ্ছ, তাহলে 20 এর 1% ছাড় মানে কত হয়? 0.2। কত হয়? 0.2 হয়, তাই তো? 1/5 মানে কি 0.2 হয় না? 0.2। তাহলে 0.2 টাকা ছাড় দিচ্ছ মানে তুমি ক টাকায় বিক্রি করছো? 20 টাকায় 0.2 ছাড় দিচ্ছ, তাহলে ক টাকায় বিক্রি করছো? 19.8 টাকায়, তাই তো? ছাড় কিন্তু এমআরপির উপরে। তাহলে 20টা দ্রব্যের এমআরপি হচ্ছে 20 টাকা, যেহেতু 15টি দ্রব্যের এমআরপি 15 টাকা যদি হয়, তাহলে 20টি দ্রব্যের এমআরপি 20 টাকায় হবে। আর সেখানে তুমি 1% ছাড় দিচ্ছ মানে 0.2 টাকা ছাড় দিচ্ছ। 0.2 টাকা যদি তুমি ছাড় দিয়ে থাকো, তাহলে তোমার এমআরপি কত হচ্ছে? 19.8 হচ্ছে, সরি, বিক্রয় মূল্য কত হচ্ছে? 19.8 হচ্ছে। বিক্রয় মূল্য হচ্ছে 19.8, আর ক্রয় মূল্য ছিল কত? 15টি দ্রব্যের এমআরপির সমান, তাহলে ক্রয় মূল্য 15 টাকা, আর বিক্রি করলে তুমি 19 টাকা 8 পয়সা বা 80 পয়সা। তাহলে তোমার লাভ হলো কতটুকু? লাভ হচ্ছে 15-র উপরে 4.8 হচ্ছে লাভ। তাহলে 100-এ কত শতকরাই চেয়েছি? ভাই পয়েন্টটা তুলে দাও, এখানে একটা চলে আসো, শূন্য শূন্য কেটে দাও, এখানে কত আসছে? 3×5 = 15, আর এদিকে 3×5 = 15, আর 3×16 = 48, 32 আনসার আসবে, 32 আনসার আসবে সঠিক। 5×2 = 10, তাহলে কত?
32% ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্ক কিন্তু সোজা, জটিল কিচ্ছু নেই, জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে। এবার বলো কোথায় বুঝতে পাওনি কি, এবার বলো কোথায় বুঝতে পাওনি। যদি তোমাদের গন্ডগোল হয় কোথায় হবে, এইখানটা দেখো 15টি প্রত্যেকটির দাম ধরে নাও, তাহলে এমআরপি মুদ্রিত মূল্য মানে এমআরপি, তাহলে 15টির এমআরপি 1 টাকা ধরছি সব করা, তাহলে কত হবে 15 টাকা হয়ে যাবে। আচ্ছা, তাহলে 20টার মুদ্রিত মূল্য বা এমআরপি কত হবে, 15টা যদি 15 টাকা 20টা কত হবে বলো, 20 টাকা। এবার মাথায় রাখবে মাথায় রাখবে ছাড় সবসময় কিসের উপরে হয়, এই যে ছাড়টা, এই 20টি কলমের দাম 20 টাকা, এর উপরে ছাড় হবে, মানে এমআরপির উপরে ছাড় হয়, তোমরা তো জানো যেটা মুদ্রিত মূল্য তার উপর ছাড় হবে। ক্রয় মূল্যের উপরে যদি ছাড় দেয় তাহলে তো লস হয়ে যাবে, আর লসে কেউ বিক্রি করবে না। এবার দেখো 20টি কলম ক্রয় করেন ক টাকায়, 15টি যা এমআরপি বা মুদ্রিত মূল্য, 15টি মুদ্রিত মূল্য কত ছিল 15 টাকা, তার মানে আমরা বলতে পারি 20টির ক্রয় মূল্য কত 15 টাকা। আর তার উপরে 1% ছাড় দিয়ে বিক্রি করছো কার উপরে, এমআরপির উপরে, 20 এর 1% ছাড় মানে তুমি বিক্রি করছো 19.8 টাকায়, তাহলে তুমি 15 টাকায় কিনেছো, 19.8 টাকায় বিক্রি করেছো, আলটিমেটলি লাভ হচ্ছে তোমার 4.8, তাহলে 15ই যদি 4.8 লাভ হয় তাহলে 100-এ কত হবে 32%। নেক্সট দেখো সাইন 60 ডিগ্রি, তোমাদের পরীক্ষায় এই টাইপ গুলো আসতে পারে কমন, মানে একদম ইজিলিটা আসে কিন্তু। সাইন 60 ডিগ্রি ইন্টু কস 60 ডিগ্রি এর মান কত, তাই সাইন 60 ডিগ্রি মান তোমাকে মুখস্থ রাখতে হবে কত, √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, ইন্টু কস 60 ডিগ্রির মান কত হাফ, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ 1/2, তাহলে কি হয়ে গেল সমান সমান উপরে √3 ওকে √3 আর নিচে 2 2 এ 4, অপশন নাম্বার বি √3/4। এই চারটা মুখস্থ রাখবে, যদি তোমাদের আসে তো এই চার্টের থেকেই জাস্ট আসে, বিগত কোশ্চেন ইয়ারে কোশ্চেন দেখতে পারো। আচ্ছা, তোমাদের এই এই টাইপের অঙ্ক যদি বাই চান্স থাকে, এও খুব সোজা চুটকুলা, কি করবে কিচ্ছু দেখার দরকার নেই, এই টাইপের অঙ্ক যখনই থাকবে তখন এই যে মানটা আছে, আর এখানে দেখো পাওয়ারে কি আছে, পাওয়ারে কি আছে স্কোয়ার মানে 2 আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা, ব্যাস এইটাই অ্যান্সার, অপশন নাম্বার ডি 2 cos স্কয়ার থিটা। এইখানে যেটাই থাকবে জাস্ট সেটার সঙ্গে স্কোয়ার করে দেবে। কি বললাম বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? এইখানে এটা এই যে চুটকুলা, এর এখানে যদি কিউব থাকে এখানে কি হবে 2 cos কিউব থিটা। এটা কিভাবে হয় 2 cos স্কয়ার থিটা, আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি, সূত্র অ্যাপ্লাই করে দাও। আচ্ছা, এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এপাশে স্কোয়ার দেওয়া মানে এপাশে আমার স্কোয়ার দেওয়া লাগে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটা মানে কি এক্স প্লাস 1/x প্লাস 2, আর এই প্লাস 2 কেন হলো বলো তো, কারণ এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি দেখো, ভেঙে ভেঙে তোমাদের দেখাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2 এখানে তো বি তো 1/x প্লাস কত হচ্ছে, কত হচ্ছে 1/x স্কোয়ার হচ্ছে, তাই তো, তাহলে এইটা এটা কেটে যায়, তার জন্য লিখে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাও যায় হোল স্কোয়ারও তাই, তাই তো, প্লাস 2, ওই জন্য ডাইরেক্ট প্লাস 2 লিখছিলাম। তাহলে এইটা সমান সমান বলছে কত, এপাশে 2 cos এর স্কোয়ার থিটা, আসলে তো 2 cos এর স্কোয়ার থিটা, হুম বুঝলাম না, সরি 2 এর স্কোয়ার 4 হবে, 4 cos স্কোয়ার থিটা, ঠিক। এবার এই পাশে আসো, তাহলে এইবার যদি আসে এটা কি আসবে, তাহলে এইটা সমান সমান এপাশে নিয়ে যাচ্ছে, এটা এটা কিন্তু বাম পাশে রেখেছি, দিয়ে এপাশে গেলে কি হয়ে যাবে 2 কমন হয়ে যাবে, 2 cos স্কোয়ার থিটা -1, আর এইটার ভ্যালু কি হয়, এটার ভ্যালু কি হয় জানা আছে, এটার ভ্যালু কি হয় 2 cos স্কোয়ার থিটা -1 সমান সমান ভ্যালু হয় cos স্কোয়ার
টু থিটা, এটা একটা সূত্র। টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কস স্কোয়ার টু থিটা, মাথায় রাখবে এটা। এটা যারা এটার ফর্মুলা তোমার একটা, যে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কস স্কোয়ার টু থিটা। যেমন টু সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কি হয়ে যাবে, টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার টু থিটা, এরকম। ঠিক আছে, এইগুলো মাথায় রাখবে। তাহলে এখানে টু আছে, তাই টু কস স্কোয়ার জাস্ট এইভাবে এটা আসলো। কিন্তু তোমাদের ওইসব মনে রাখার কোনো দরকার নেই। তোমার যদি আসে বাই চান্স, কি করবে, এখানে যেটা পাওয়ার আছে জিগের মতো করে যাবে, অন্য লোক হয়রান হয়ে যাবে যে কি করলো। এখানে স্কোয়ার আছে জাস্ট, এখানে কি করবে, স্কোয়ার করে দেবে, টু কস স্কোয়ার থিটা, টু কস স্কোয়ার থিটা, ব্যাস এইটুকু। নেক্সট এটা করো, এটা সোজা আছে। এটাও কিন্তু কিসের সূত্র যাচ্ছে, ফোর এ বি সূত্র। কি করে বুঝলাম, দেখো এখানে ফোর, এখানে এ যদি ধরি, এটা বি। কি করে ফোর এ বি, দেখো ফোর এ বি সূত্র কি জানি আমরা, ফোর এ বি সূত্রটা কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই আছে। এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার 56 সমান সমান যদি এ ধরি, আর ছোট মানটা যদি আমরা বি ধরি 34 সমান সমান, তাহলে কি হচ্ছে দেখো তো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান কি, ফোর এ বি। ফোর এ বি মানে কি, ফোর ইন্টু 56 ইন্টু বি ভ্যালু মানে 34, আর ডিভাইডেড বাই তাই আছে দেখো। তাহলে এটা যারা জানে তারা কিন্তু অঙ্ক করবে না। এটা কেটে গেলে কিছু নেই, মানে ভাগ করছে মানে এক হবে, শূন্য জীবনেও করবে না। অনেকে কিন্তু ভুল করে শূন্য করে ফেলো, শূন্য করলেই বিপদ। কারণ শূন্য যখন থাকবে গুণ ভাগে তখন শূন্য করবা, কিন্তু এখানে কিন্তু এক হবে। অনেকে শূন্য করে ফেলে, কেটে কেটে তাড়াহুড়ো করে কাটতে কাটতে শূন্য করে ফেলবে। বুঝতে পেরেছো এটা কিসের, ক্লিয়ার তো? ফোর বি সূত্রটা মুখস্থ রেখো, যে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো তোমাকে এই অঙ্কটা টিক মারার মতো করতে গেলে 2-4 সেকেন্ডে তোমার করতে গেলে তোমাকে ফোর বি সূত্র জানতে হবে। তুমি এখানে দেখছো কি, ফোর এ বি দেখবে, যে সূত্রটা জানে যে ফোর এ বি সূত্র, সেখানে ফোর এ বি দেখলো, আর এখানে ফোর বি সূত্র রয়েছে। তার মানে কি, এই যেটা কেটে যাবে কিছু নেই, মানে এক হয়ে যাবে। এইটাই ফোর বি সূত্র। তাহলে সে কি দেখেই বুঝে যাচ্ছে কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার এক হয়ে যাবে। আর সে দেখবেই না, জিকের মতো করবে, কিন্তু তার আগে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এখানে কি বলছে, 1 মার্চ 278 থেকে, সরি 18 থেকে 12ই মে 2018 পর্যন্ত বার্ষিক এত পার্থক্য কতদিন পড়ছে দেখো, দেখো কত যাচ্ছে, দেখো তাহলে 1 মার্চ থেকে 12ই মে 2018 পর্যন্ত কত হয়, 73 দিন হয়। এবার 73 দিন রয়েছে, দিনটাকে তো আমরা বার্ষিক দিয়ে বছরে কনভার্ট করব, তাই তো? তাহলে আমরা জানি কি, যে পি, পি এর ভ্যালু কত বলেছে এখানে, পি এর ভ্যালু কত বলছে, পি সমান সমান, এটা তোমরা লিখবে না, ডাইরেক্ট অঙ্ক করবে। পি সমান সমান 2500 বলেছে। টি সমান সমান কত বলেছে, টি সমান সমান কত, 73, 73 এসছিল, হিসাব করে দেখো 1 মার্চ থেকে 12ই মে পর্যন্ত 73 আসে। 73 একে বছরে কনভার্ট করতে গেলে কি করব, 365 দিয়ে ভাগ, এটাই গুণ করো, কত কত গুণ যাচ্ছে, 5 দিয়ে, তাহলে 1/5। ঠিক আছে, পিটি আর এর ভ্যালু কত, এটাও ভগ্নাংশে কনভার্ট করে দাও, সামান্য ভগ্নাংশে, 4 8 32 আর 1 33/4%, 33/4%, ব্যাস। এইবার কি চেয়েছে, সরল সুদের পরিমাণ কত হবে, সোজা। ইস, কেটে ফেললাম, যাই হোক, দেখেছো তোমরা তো কি কি পেয়েছিলাম। তাহলে আই ইকুয়াল টু, আই এর ভ্যালু চেয়েছে পি টি আর বাই 100, তাই তো? পি, পি এর ভ্যালু কত, 2500। টি এর ভ্যালু কত পেয়েছি, 1/5, কাটাকুটি করে 1/5 ইন্টু পি টি, আর আর এর ভ্যালু কত পেয়েছিলাম, 33/4, আর বাই 100, তাহলে সূত্রের 100 নিচে একটা বসিয়ে দাও, এর কাটাকুটি করা হয়ে যাবে। যেটা নিচেই নিচে রেখে দেবা, সূত্রের 100 নিচেই, নিচে কেটে দাও, কেটে গেল কেটে গেল, তাই তো? এখানে 5 দিয়ে কাটলে 5 5-এ, সেই 5টা কাটবে না, আমি বলছি কেন, 5টা, হ্যাঁ কাটতে হবে, কিছু করার নেই, তোমরা কাটো, অসুবিধা নেই, না কাটলেও হতো যদি অন্যভাবে করতাম। কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কাটাকুটি যেভাবে করে নাও হয়ে যাবে।
এখানে তোমার কাটলে তাহলে হচ্ছে, দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটো, 5 5 25 হয়ে গেল। আচ্ছা, ভাগ করা সোজা আছে, অসুবিধা নেই। আর তাহলে এখানে 4 33 5 33 কত হচ্ছে? 3 5 15 5, 3 5 15 1 16, 165/4 ভাগ করলে 16-র ভিতরে কবার যাবে? 4 4 16 যায়। আর এখানে 5-এর ভিতরে একবার যায়। হ্যাঁ হ্যাঁ, 4 দিয়ে, হ্যাঁ একটা অপশনই আছে যে 41 পয়েন্ট সামথিং, একটা অপশনই আছে, এটা একটু খেয়াল রাখবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, দেখো 41 পয়েন্ট সামথিং একটা অপশনই আছে 7 দিয়ে, 4 4 16, একটা অপশনই আছে, যেটা অপশন এ। তো আর এক পড়ে আছে মানে 0.25 হয়ে যায়, তোমরা জানো এটা, জটিল কিছু নেই। এরকম ভাবে থাকে, কিন্তু মেনে থাকে বেশি করে এগুলো। একই চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য এত, সোজা আছে। পরিসীমা এত সেন্টিমিটার হলে চতুর্ভুজটির, দেখো 4টি বাহুর দৈর্ঘ্য যদি বলে দেওয়া থাকে তাহলে আর কিছু লাগে? বাহুর দৈর্ঘ্য, চতুর্ভুজটির দীর্ঘতম বাহু, তো দীর্ঘতম বাহু কোনটা? এইটা। এর টোটাল কত? এর টোটাল করো। পরিসীমা মানে কি? 4টা যোগফল, তো অনুপাতের যোগফল কত হচ্ছে? কত? 22। তাহলে 22-এর ভিতরে বৃহত্তম দৈর্ঘ্য কোনটা দেখতে পাচ্ছি? 7। তাহলে বৃহত্তম হচ্ছে, বা দীর্ঘতম, সরি দীর্ঘতম হচ্ছে 7। তাহলে 22-এর মধ্যে 7, তাহলে 176 যখন পরিসীমা তখন কত? ব্যাস এইটুকু। কাটতে কত দিয়ে কাটছিস? কত দিয়ে কাটছে? কাটো, কত দিয়ে কাটছে গো? 8 দিয়ে 16, 8 দিয়ে 16 আর 1 17, 8 দিয়ে কাটছে। তাহলে অ্যান্সার 7 8 56, অপশন নাম্বার সি। ব্যাস, কিচ্ছু নেই কিন্তু। তাই দুই বলতে 16টা কত? 4 8 32 হয়ে যেত। যেটা বলবে সেটা তোমরা তখন বের করে নিতে পারবে। দেখো, এটাও সোজা। এবার এখানে 2a = 3b = 4c, এখান থেকে অনুপাত বের করো না, ওদের মান বের করতে গেলে কি করতে হয়? এলসিএম করতে হয়। কি করতে হয়? এলসিএম করতে হয়। তাহলে 2 3 আর 4 এলসিএম করো। এলসিএম করলে কত হয়? 12। এলসিএম হয় 12। সেটাকে এবার ভাগ করলে তোমার অনুপাত পেয়ে যায়। তোমরা তাহলে জানো যে 2a বা যে মানটা দেবে, যে এলসিএম থাকবে, এলসিএমটা করবে, করে ভাগ করলে তাদের অনুপাত। তাই 2 দিয়ে 12-কে ভাগ করলে 6, 3 দিয়ে 12-কে ভাগ করলে 4, 4 দিয়ে 12-কে ভাগ করলে 3। এবার দেখো আমাদের হিসেবে টোটাল কত হচ্ছে? আমাদের হিসেবে কত হচ্ছে? 13 হচ্ছে। কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি? √2 গুণ বেশি। কত গুণ বেশি? √2 গুণ বেশি না? দেখো আমরা বলছি 13, ওরা বলছে 13√3, এটা 13√2, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? √2 গুণ বেশি। জাস্ট √2 গুণটা হয়েছে। তাহলে আমাদের যে মানটা, তার সঙ্গে জাস্ট √2 করে গুণ করতে হবে। তাহলে এখানে কি? 6√2 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চেয়েছে। তারপরে কি? 4√2 এর স্কোয়ার প্লাস 3√2 এর স্কোয়ার। এটার ভ্যালু করলেই হয়ে যাবে। ডাইরেক্টলি করবা, 6 6 36 আর 2 √2 কেটে যাবে, 36 দুগুণে কত হয়ে যাবে? 72 হয়ে যাবে। প্লাস 4 4 16, √2 আর স্কোয়ার আছে, স্কোয়ার আর এরা কেটে যাবে, তাহলে 16 গুণ 2 কত হবে? কত হবে? 32 হয়ে যাবে। প্লাস এখানেও তাই 3√2 এর স্কোয়ার, এই দেখো 3 3 কে 9, আর √2 এই রুট আর স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কি? তাই 9 গুণ 2 18। ঠিক আছে, এইবার এটাকে তুমি যোগ করলেই অ্যান্সার। যোগ করলে কত আসবে? 8 আর 2 10, 10 আর 2 12, একমাত্র অপশন এটাই হবে। যোগ করলে 122 হচ্ছে। কোথাও বুঝতে পারেনি এমন কিছু হলে জিজ্ঞাসা করবে। এটা অনেকে ভাঙা বোঝে না, দেখে না, একটা বুঝে দিলে সব কটাতে বুঝে যাবে যে ভাঙে কি করে। যে 6√2 এর স্কোয়ার করলাম, একে ভাঙলে কি হয় দেখো, 6 তো আর রুট নেই, তাহলে 6 6 36 হয়ে যায়। আর এখানে √2 এর স্কোয়ার করো মানে কি? স্কোয়ার আর রুট খেয়ে যাবে, তাহলে পড়ে থাকবে আলটিমেটলি 2। এইটা মানে হচ্ছে কি? 36 গুণ 2 সমান সমান 12। আশা করি বুঝে গেছো, যদি ডাউট থাকে। তাই প্রত্যেকটা এভাবেই করা হয়েছে। আচ্ছা, 12 বছরের চক্রবৃদ্ধি হারে কিছু পরিমাণ টাকা দ্বিগুণ হলে সেই টাকা 4 গুণ হতে কত সময় লাগবে? একদম সোজা এটা। তাহলে 1 টাকা রেখেছো, হয়েছে কত টাকা তোমার? দ্বিগুণ হয়েছে। এবার এখানে গুণোত্তর হারে বাড়াতে হয়। এটা কত বছরে দাদা? 12 বছরে হয়েছে। তোমাকে 4 গুণ আনতে হবে। 4 গুণ মানে কি? এবার এখানে 2 টাকা রয়েছে, কত হয়ে গেল? 2 এরও দ্বিগুণ হবে, 2 এর দ্বিগুণ মানে 4 গুণ চলে আসলো। 1 এর আলটিমেটলি 4 গুণ আসলো কিনা? আসলো।
ঠিক আছে, তাহলে কত বছরে চলে আসলো? তাহলে এইখানে 12 বছর, এইখানে 12 বছর, টোটাল 24 বছর, অপশন বি। এই টাইপের অঙ্ক আসে, অনেকবার এসছে, আমাদের সময় এসেছিল। এটা করো দেখি, দেখো সময় লাগে, একসাথে কাজ করে। দেখো এই তিন প্রত্যেকটা কি বলতো এরকম থাকে না, রেলে থাকে। এই 13, 15 এগুলো প্রত্যেকটা কি সংখ্যা? কি সংখ্যা প্রত্যেকটা? বিজোড় নয়, মৌলিক। বিজোড় তো আছে, প্রত্যেকটা মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার লসাগু কি হয়? পরস্পরের গুণফল। এবার তোমাদের একটু গুণ করতে হবে, করো গুণ। গুণ করে কত আসছে? 2145। এবার 11 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে ভাগ করলে কত হবে? এই দুটো গুণ হবে, সিম্পল জিনিস। 195। 15 দিয়ে ভাগ করা মানে এই দুটো গুণ হবে, তাহলে কত হয়ে যাবে? 143। 143 হয়ে গেল। আর 13 দিয়ে ভাগ করছো মানে এইটা 165। ব্যাস। এইবার চেয়েছে কি এগুলো যোগ করো, যোগ করলে কত আসছে? কত আসছে? 5 আর 5 10 আর 3 13, 503। তাহলে 503, 10 আর 9 কত হচ্ছে? 19 আর 1 20, হাতে রইল 2। হ্যাঁ, 503 হচ্ছে। এবার আনসার কি যে তবে মজুরিতে ইমরানের ভাগ কত হবে? তাহলে ইমরান কিন্তু প্রথমটা, ইমরানের ভাগ কত? দেখো এফিসিয়েন্সি আর টাকা রেশিও সেম হয়, কারণ তুমি যে পরিমাণ কাজ করবে সেই হিসাবে কিন্তু টাকা দেওয়া হয়, তাই না? তাহলে 503-এ 195 টাকা পাচ্ছে, কে পাচ্ছে? 503-এ 195 টাকা কে পেলো? ইমরান পেলো। তাহলে 2012 টাকার মধ্যে ক টাকা পাবে? ব্যাস, সর্বমোট এর মধ্যে কত পাবে? কাটাকুটি করলে অ্যান্সার কোনটা আসছে দেখো। এটা দেখো চার, এটা কত যাচ্ছে? 4 দিয়ে চলে যাচ্ছে। তো এটা কত যাচ্ছে? 4 দিয়ে চলে যাচ্ছে। দেখো 3 5 আর 3 4 12, আর এদিকে হচ্ছে শূন্যর জন্য 12ই থাকবে, আর এদিকে 4 5 20। সিম্পল, এইগুলো কিন্তু দেখে বুঝে যাবে। তাহলে এবার গুণ করো, 4 5 20, শূন্য হাতে রইলো 2, 4 9 36 আর 2 38, আর এদিকে 500, সরি 700, 4 দুগুণে 8, একটা কম হবে 780, অপশন নাম্বার। তাহলে এই অঙ্কগুলো না তোমরা গুণ করার ক্ষেত্রে খুব সোজা ভেবে নেবে। এখানে যদি 200 থাক তাহলে কত? 800 টাকা। সেখান থেকে 5 টাকা করে কম, তাহলে 4 5 20 টাকা কম, তাহলে কত হলো? 780 টাকা। এগুলো একটু বুঝে নিতে হয়, আগেকার লোক দেখবো এইসব হিসাব করে। আচ্ছা, এত ক্রয় মূল্যের একটি বস্তুকে কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? একদম ডাইরেক্ট একবারে করবা, তার মানে বিক্রয় মূল্যটা চেয়েছে। 5340-এর উপরে 5% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি করছে? 105%-এ বিক্রি করছে। তাহলে 105% মানে এত টাকার উপর 104% করলেই কিন্তু, সরি 105% মানে হচ্ছে, কাটাকুটি করো এবার, ডাইরেক্ট কেটে নিতে পারো। এখানে কত হয়ে যাবে? একবারে করার দরকার নেই, শূন্য শূন্য কেটে দাও, সুবিধা হবে। এখানে 2 এলো, এখানে কত আসবে? 5 দিয়ে কাটলে 21 এলো, 5 21। এইবার এইকে একে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 250, আর এইদিকে 250, আর এইদিকে 17, কত হলো? 67, 267। এবার গুণ করে দাও, যেটা অ্যান্সার সেটা। একমাত্র অপশন 7 আছে শেষে, এটা অ্যান্সার। বুঝতে পেরেছে? কি করে করলাম বলো তো গুণটা? যে 5 আর 6 7 নিয়ে গুণ করাই। এবার এই দেখো, এক এক এককের ঘর দেখলে 7 অক্ষে 7, একটা আমার অপশন, এগুলোই খেয়াল রাখবে, আর নাহলে গুণ করতে সময় লাগবে না, এটা করে দেবে আসলে। নেক্সট, এত 24 মিটার, 32 মিটার, 42 মিটার সম্পূর্ণ হবে এদের পরিমাপ করা যাবে এমন বৃহত্তম দৈর্ঘ্যটি কত? এ তো সোজা। তার মানে কি? ভাগ যাবে কোনটা দিয়ে? প্রত্যেকটা ভাগ যাবে কোনটা দিয়ে? বৃহত্তম বলেছে, কোনটা বড়? দেখো আমরা জানি যেটা 4 দিয়ে যাবে, যেটা 8 দিয়ে যাবে, সেটা আবার 2 দিয়েও যাবে, তাহলে বৃহত্তম একদম সবচেয়ে বড়টা দেখবো। তাই দেখো 8 দিয়ে এইটাকে ভাগ করা যাচ্ছে না, তাহলে 8 অ্যান্সার হবে না। ঠিক আছে, 5 তো হবেই না। এবার যেহেতু বৃহত্তম বলেছে, 4 দিয়ে 42-কে ভাগ করা যায় না, তাহলে এটাও হবে না, তাহলে অ্যান্সার অপশন বি। 4 দিয়ে বললে দেখেছো,
এখানে সম্পূর্ণভাবে এদের পরিমাপ করা যায় এমন বৃহত্তম দৈর্ঘ্য, তার মানে পরিমাপ করা যায় মানে কি ভাগ যাবে, সম্পূর্ণ হবে, কোনো ভগ্নাংশে থাকবে না বলেছে, সম্পূর্ণ হবে, তাহলে একমাত্র 2 হচ্ছে, বাদ বাকি অপশন গুলো হচ্ছে না, এগুলো অপশন টেস্ট করেই করতে হবে। নেক্সট, আর না হলে আটটা কি গসাগু, এগুলো গসাগু করলে হয়ে যায়। গসাগু কত? 24, 32, 42 গসাগু কত হয়? অ্যাকচুয়ালি এটা গসাগু চাইছে, এটা মানে কি বৃহত্তম মানে কি জানি আমরা, বৃহত্তম মানে কি জানি গসাগু, আর ক্ষুদ্রতম মানে লসাগু। তো বৃহত্তম চাইছে মানে গসাগু করতে হবে। তাহলে এইগুলো যদি তুমি গসাগু করো, গসাগু কত হচ্ছে দেখো তো, তুমি 2 ছাড়া কিছু পাচ্ছ? আর দেখো তো 2 ছাড়া কিছু পাবে? 2 ছাড়া কিছু হবে না। তো গসাগু 2, বৃহত্তম মানে গসাগু আর ক্ষুদ্রতম মানে লসাগু, এটুকু মাথা রাখলে হচ্ছে। আচ্ছা, এর মান নির্ণয় করো, গুণ করতে হবে আর কিচ্ছু না, 27 দিয়ে প্রথমে এটা গুণ করো, কত হয়? গুণ করো, গুণ করো, এটাই গুণ করলে কত হচ্ছে? 104, 104 হয়? কত সম্ভব না, পয়েন্ট তো আসবেই। গুণ করো, কত আসছে? 112.05, ক্যালকুলেটর মানলো কি একটা, প্লাস এটা করলে কত আসছে? 30.8 কে 22 দিয়ে ভাগ, 30.1.4 আসছে। এবার যোগ করলেই অ্যান্সার কত আসছে দেখো, তাহলে 113 পয়েন্ট সামথিং আসছে, 113 পয়েন্ট, এখানে হচ্ছে 45। যারা যোগ পারে না, অনেকে এটা পারে না আমি দেখেছি, তাহলে কি করবে, পয়েন্টে যাই পয়েন্ট রাখতে হয়, এখানে 4, এখানে 1, এখানে কিছু নেই, জিবে দিতে পারো, নাও দিতে পারো। 5 যোগ করলে 4, এখানে 3, এখানে 11 আছে, 13 পয়েন্ট, পয়েন্টে যাই পয়েন্ট রাখতে হয় যোগ বিয়োগের ক্ষেত্রে। এটা হবে অ্যান্সার, অপশন নাম্বার এ। এগুলো তো তোমরা এমনিই পারবে। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল 434 এবং তাদের গসাগু চঞ্চল ঘোষের অঙ্ক 31 হবে, এই শর্তকে মেনে সম্ভাব্য কতগুলি সংখ্যার জোড় পাওয়া যাবে? তোমরা জানো যোগফল দিয়েছে মানে কি, যোগ করে করে দেখবো, আগে ভাগ করতে হবে এটা দিয়ে, গসাগু দিয়ে ভাগ করলে কত হয়? 14 হয়। ভাগ করলে দেখো 14 কে 14, 3 14 42 আর 1 43, তাহলে এই ভাগ করলে কত হলো, কত হলো? এইবার এটাকে তোমার যোগফল বের করতে হবে। তাহলে দেখো প্রথমে 1 আর 13 নিলাম, 13 আর 14 করে দিলাম, প্রত্যেকটা যোগফল যেহেতু যোগফল করে আনতে হবে। এবার 2 আর 12 14, কিন্তু ভাগ যাবে, হবে না, জোড় সংখ্যা তো হবেই না। তারপর 3 নাও, 3 আর 11 14 হয়, এটা নেওয়া যাবে। তবে 4 নাও, 4 আর 10 হবে, হবে না, কারণ 4 আর দেখো কেন হয় না, কারণ 4 আর 10 পরস্পর মৌলিক নয়, কারণ এটাকে আরো ক্ষুদ্র করা যাচ্ছে, তাহলে হবে না। ঠিক আছে, পরস্পর মৌলিক হলে হবে, আবার অনুপাত লঘিষ্ঠ অনুপাত যার বেরোবে সেটা হবে না। 4 পর্যন্ত গেলাম, 5 যাও, পরপর যতক্ষণ সংখ্যা না আসবে পরপর ততক্ষণ করতে দিতে হয়। 5 যাও, 5 আর কয় যাও 14, 9 আর 5 14, এটাও হবে। এবার দেখো 5 এর পরে কত, 7, সরি 6, 6 আর কয় যাও 14, 8, তো পরস্পর মৌলিক না ওটা, কারণ 2 দিয়ে ভাগ যাবে। 6 এর পরে কত হবে, 7, তাহলে 7 আর 7 14, তাও হবে না, কারণ 7 আর 7 কে ভাগ করা যাবে না, 7:7 মানে কি 1:1 হয়ে যাবে, তাহলে এটাও হবে না। তাহলে 7 পর্যন্ত 7 আর 7 পরস্পর সংখ্যা চলে এসছে, আর যার দরকার নেই। অ্যান্সার তোমার কটা হলো, তাহলে 3টে পেলাম, 1 2 3 জোড়া পেলাম, অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো চঞ্চল ঘোষের ম্যাথ? 3টি সংখ্যা, এত চন্দ্র ঘোষ না, প্রত্যেকটা অঙ্কে আছে, কিন্তু এই টাইপের একদম। 3টি সংখ্যা 1:2:3 অনুপাতে রয়েছে, যদি তাদের গসাগু 8 হয় তাহলে তাদের লসাগু কত? সিম্পল জিনিস, আমি বলেছিলাম কি, যদি পরস্পর এরা কি রয়েছে দেখো, এখানে রয়েছে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল মানটা পাওয়া যায়, আমি বলেছিলাম কি অনুপাতের সঙ্গে দেখে নেবে জাস্ট কি, যে এই যে মানগুলো আছে এরা পরস্পর কত, মানে এদের এদের আর ভাগ করা যায় কিনা, তো 1 2 আর 3 কে কি আর ভাগ করা যায় 1 2 ছাড়া? তো ওটা দেখার দরকার নেই। তো দেখো গসাগু গুণ করা মানে কি চলে আসবে, কি চলে আসবে, অ্যাকচুয়াল মান চলে আসবে। তাহলে কি এখানে দেখে নেবা যে কি অনুপাতের লসাগু কত হচ্ছে, তার সঙ্গে গসাগুটা গুণ করলেই অ্যাকচুয়াল লসাগু চলে আসবে। এদের লসাগু কত, 3 2 আর 1 এর লসাগু হয় কত, 6 হয়। তার সঙ্গে অ্যাকচুয়ালটা পেতে গেলে গুণ করে দাও, অপশন নাম্বার সি। বোঝা গেল, অনুপাতের লসাগু করলে
অ্যাকচুয়াল মান পেতে গেলে আমরা জানি অনুপাতের সঙ্গে গসাগু জাস্ট গুণ করলেই চলে আসে। এটা এর আগে অনেকবার করিয়েছি আমি এটাই। যদি এ বি এর তুলনায় 25%, এগুলো কি করে নেবে তোমরা? ফ্র্যাকশন ভ্যালু করে রেশিও করে নেবে। এ আর বি প্রথমে বলেছে, বলছে এ বি এর তুলনায় 25% অধিক। এ বি এর তুলনায় এ যদি 100 হয়, সরি বি যদি 100 হয়, তার তুলনায় এ নাকি 25% অধিক। 25% অধিক মানে 125। তুমি এটাকে কেটে ছোট করে নিতে পারো, ফ্র্যাকশন করে নেবা। তোমাদের করা উচিত কি, এটা কাটলে কত আসবে? 5:4ই আসবে। কিন্তু যারা জানো ফ্র্যাকশন ভ্যালু, তারা কিন্তু মুখে মুখেই করে দেবে। এরা জানে যে 25% মানে 1/4, এরা জানে। তাহলে সেটা তুমি কি করবা তখন? পরীক্ষার সময় কিন্তু করবা এইটুকু। 25% মানে 1/4 মানে কি? 4 যদি বি হয়, তার উপরে অধিক কে? এ। প্রথমটা অধিক হচ্ছে, এ হচ্ছে অধিক, তাহলে 5, 1 অধিক মানে। এইবার আসছো কি, B/C বলেছে। B/C কি বলছে? 30% কম। 30% এর ফ্র্যাকশন ভ্যালু করে দাও। বি সি এর তুলনায় 30% কম, ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 3/10 হয়। 30/100 করে 30 এর 3/10 হয়। সি যদি 10 হয়, তার থেকে 3 কম মানে কত কম হবে? 7 হবে। তাহলে B/C আসলো 7:10। তাহলে A/B আর B/C এর মান পেয়ে গেলে দ ফর্মুলা করে দাও। করে কি করতে পারি? এখানে করে দাও। দ ফর্মুলা করে ABC এর মান বের করে নাও। 5 7 35 হয়ে গেল, আর এদিকে 4 7 28 হয়ে গেল, আর এদিকে 4 10 40 হয়ে গেল। ব্যাস। কি চাইছে আনসার? এ আর সি এর রেশিও চেয়েছে। তাহলে কি চাইছে? এ আর সি। তাহলে এ হচ্ছে 35, রেশিও সি হচ্ছে 40। 5 দিয়ে কাটাকুটি যায়, 5 7 35, 5 8 40, 7:8 অ্যান্সার, অপশন নম্বর সি। এই টাইপের অঙ্ক আসে, ডব্লিউবি তে আসে, প্রিলিমসে। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত, এটাও খুব সোজা, আমরা আমাদের মতো করব, তাই তো? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলছে 0.60। একটি সংখ্যা অন্যটির এত অংশ হলে, তার মানে কি? একটি সংখ্যা অপরটির মানে কি? বড়টা 15, ছোটটা, এটা তো তোমরা জানো, শিখিয়েছি। বলছি একটি সংখ্যা অপরটির এত অংশ, তার মানে কি? বড় সংখ্যাটা হচ্ছে 15, ছোট সংখ্যাটা হচ্ছে 1। যেহেতু এটা কি দেওয়া? গুণফল। গুণফল মানে কি বলেছিলাম? এ ধরে নেব। গুণফল থাকা মানে, গুণভাগ থাকা মানে দুটো সংখ্যার ধরে নেবা, কারণ ভুল করবে নইলে। তাহলে 15a গুণ অন এ সমান সমান কত হবে? 15 স্কোয়ার। আর এটার ভ্যালু কত দিয়েছে? 0.60। সমান সমান এ স্কোয়ার সমান সমান কত হবে? পয়েন্টটা তুলে যদি তুমি 60 সুবিধার্থে করে নিতে পারো, আর নাও করতে পারো, না করলেও হয়। 0.60 থাক না পড়ে, বাই 15 দিয়ে ভাগ করলে কত হবে? পড়ে থাকছে ভাই কত? 0.4। 4 15 60, তাহলে 0.4 হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটার আগে দশমিক, দুটোর আগে দশমিক নয়, আবার দেখাচ্ছি। কারণ কি, এটা যদি, এটার জন্য যদি আমি নিচে 100 দিই, দিলাম 100, এই 4 15 60, আচ্ছা ডবল আসছে না, সরি আমারই ভুল। এই 4 15 60 কত হচ্ছে? 4 15 60 হয়ে যাচ্ছে। পয়েন্টটা তুলে দিলাম। তাহলে এখানে কাটাকুটি করলে করতে পারো, আর না করলেই শ্রেয়। আচ্ছা, তাহলে এ সমান সমান কত হয়ে যাবে? √4/100। আর √4/100 মানে কত? 2 বাই কত? 2/10। 2/10। 2/10 মানে কত? 0.2, তাই তো? যাই হোক, সংখ্যা দুটো কি কি চেয়েছে তুমি এভাবে রেখে দিতে পারো। সংখ্যা দুটো কি কি চেয়েছে? একটা সংখ্যা হচ্ছে 15 গুণ এ, এর ভ্যালু কত? 2/10 রেখে দাও, অসুবিধা নেই। 2/10। আর একটা কি বলছে? কোনো কিছু মিস্টেক করলে বলবা। 1 এর এ মানে হচ্ছে কত? আচ্ছা, ষোলো সংখ্যাটা আগে দিয়েছে এখানে। আর একটা আসছে কত? 2/10। আচ্ছা, তাহলে এটা কাটাকুটি করলে কত আসছে? সঠিকই আছে। এখানে 3 এলো, এখানে কাটাকুটি করলে কত আসবে? 1/5 যা 0.2। অতএব কাটাকুটির দরকার নেই, যে 2 দিয়ে ভাগ করা হচ্ছে মানে কি? 0.2। তাহলে এটা কোন অপশনে আছে দেখো? 0.2 আর 3 কোন অপশন দেখতে পাচ্ছ? অপশন এটাই দেখতে পাচ্ছ, অপশন এ আছে। বোঝা গেল? জটিলতা কিচ্ছু নেই এখানে, সোজা আছে। নেক্সট, এর বর্গমূল করো। এটা দেখা মাত্র করতে হবে, পারবে তো? শিখিয়ে দিই, তাই তো? শিখিয়ে দিই। পয়েন্টটা তো বাদই দাও, পয়েন্ট মনে করো নেই, শেষে 25 আসে মানে
শেষে 25 আসে মানে কি পাস হবে, কারণ কি আমরা শিখিয়েছি যে 65 স্কোয়ার মানে কি করি, এটা স্কোয়ার মানে কি করি, 5 আছে মানে শেষে 5 5 25, আর 6 আসে একটা বৃদ্ধি করে দিয়ে 6 সাথে 42, 42 হয়। তাই যদি হয় তাহলে এইখানে যে মানটা থাকবে তার এক বেশি করে গুণ করলেই চলে আসবে। আচ্ছা, এই 25টার জন্য 5 তো নিয়ে নিলাম। এবার আমাকে দেখতে হবে যে কি এইখানে যে মানটা আছে তার এক বৃদ্ধি করে 182 কোনটা রাস। 11-র সঙ্গে যদি এক বৃদ্ধি করো 12, তাহলে 12 11 132, এটা হবে না। 9 যদি ধরো এক বৃদ্ধি করলে 10, 9 10 90 হবে না। 13 গুণ এক বৃদ্ধি করা মানে 14, তাহলে কত আসবে? 13 গুণ 14 করলেই আসে, দেখো 3 4 12, একমাত্র 82, এটাই আসে। অপশন নাম্বার এটা আছে। করে দেখো এবার, 13 গুণ 14 করলে 182 আসে, তাই না? তাহলে অ্যান্সার 13.5। এইভাবে করবে, কিন্তু এগুলো 25 টাকা মানে খুব সোজা, যেগুলো দেয় কোনো কিছু না, কোনো ট্রিক থাকে প্রত্যেকটাই। আর যারা জানো না তারা ওই গতানুগতিক নিয়মে ভাই করতে হবে, আর কিছু করার নেই, কিছু করার নেই, তখন এই গতানুগতিক নিয়মে। এই দুটোর মাথায়, এখানে একটার মাথায় আসছে, এক দিয়ে দাও, প্রথমে গেল, জোড়া জোড়া নামাতে হয়। 82 পয়েন্ট, থাক পয়েন্ট পরে করে দিতে পারছি। 82, একের ডবল 2 হয়ে গেল। 82 মানে কত হবে? 82 কত দেওয়া যায় এখানে বলো? 3 যাবে, তাহলে তিনটেই সঙ্গে এখানেও 3 হয়ে যাবে, তাহলে তিনটেই সঙ্গে কত হয়ে গেল? 69, বিয়োগ করো। তাই তো না? 3 12, 6 আর 1 7, হাতে রইলো সেখানে আমার 8 হতে 1 বাকি 13। আর এখানে আবার জোড়া নামাও, 13 ডাবল কত হয়? এখানে যেটা থাকবে তার ডবল করতে হবে, 26 হয়ে যায়। এবার আমরা এইটুকু তো বুঝতে পারছি যে শেষে 5 আসে মানে অবশ্যই এখানে আর 5 দিয়ে যাবে, এটা তো বুঝতে পারছি। দিয়ে দেখবা, 5 5 25, 5 5 দিয়ে গুণ করছি কিন্তু 5 দিলাম, 5 5 25 এর 5, আর 5 6 30, হাতে ছিল 2, তাই 2 হয়ে গেল। 30 আর 2 32 এর 2, হাতে রইল আমার 3, তাহলে 5 দিয়ে 10 আর 3 13, তাহলে চলে আসলো এইটা। তাহলে অ্যান্সার 135। তো এখানে দুটোর আগে দশমিক ছিল, এখন বর্গমূল করা মানে একটা কমে যায়, একটার আগে দশমিক হয়ে যাবে, 13.5 অপশন হবে। না হলে এভাবে করতে হবে, কিন্তু এটা দেখা মাত্র করা যায় যারা প্র্যাকটিস করে। আচ্ছা, এখানে কি করবে? হ্যাঁ, এখানে একজন মানুষ 32 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, সেখানে বলছে 1 ঘন্টা 20 মিনিট পর তিনি দেখলেন অবশিষ্ট দূরত্বের এত অংশ দূরত্ব অতিক্রম করেছে। কি বলছে? 1 ঘন্টা 20 মিনিট পর তিনি দেখলেন অবশিষ্ট দূরত্বের 1/5 দূরত্ব অতিক্রম করেছে, মানে আচ্ছা অবশিষ্ট দূরত্ব বলেছে কিন্তু, মানে যেটুকু গেছে আর কি তারপরে। আচ্ছা, আমরা ধরে নিই যে এত মিনিটে সে কতটুকু গেছে, এক্স গেছে, কত গেছে? এক্স গেছে। ধরতে পারি কি না? ধরতে পারি তো? কথা বলে না এটা। ধরলাম প্রথমে তারা 1 ঘন্টা 20 মিনিটে, এটা ঘন্টায় কনভার্ট করে নিতে পারো, তো এক্স গেছে। তাহলে পরে অবশিষ্ট বলেছে, অবশিষ্টের দূরত্বের, তাহলে অবশিষ্ট দূরত্ব কত? 32 যদি টোটাল হয়, এক্স কিলোমিটার চলে গেছে, 32 মাইনাস এক্স হবে অবশিষ্ট। এবার তার কত অংশ দূরত্ব অতিক্রম করেছে? তার 5/7 দূরত্ব অতিক্রম করেছে। এটা বলছে কি, এত ঘন্টা মিনিট পর তিনি দেখলেন অবশিষ্ট দূরত্বের এত অংশ দূরত্ব অতিক্রম করেছে। তার মানে কি, এই এক্স সমান সমান এইটা বলতে পারি তো? বলতে পারি তো? আমরা ধরলাম প্রথমে কি 1 ঘন্টা 20 মিনিটে এক্স কিলোমিটার গেছে, এবার বলছে তিনি দেখলেন অবশিষ্ট দূরত্বের এত অংশ অতিক্রম করেছে, তার মানে কি অবশিষ্ট যে দূরত্বটা আছে তার এত অংশটাই এইটা যেটা ধরেছি আমরা। ঠিক, এবার খুব সোজা কিন্তু, ক্যালকুলেশন করো, দিয়ে সময় দিয়ে ভাগ করে দেবো, চলে আসবে এক্স এর ভ্যালু যেটা বেরোবে। তাহলে এইটা কিন্তু ধরেছি এক্স এর ভ্যালু, মানে মোট দূরত্ব, তো এইটার সময় দিয়ে ভাগ করে দেবো, মোট দূরত্বকে গতিবেগ পেয়ে যাবো। করো করো। তাহলে এখানে আসছে কত? 7 ওপরে 7x আসছে, কোনাকুনি গুণ করে দাও। আর এখানে 5 দিয়ে গুণ করলে 5 32 কত হয়? 5 32 160 হয়। আর এখানে 5x আসছে, তাহলে এখানে -5x এই পাশে আসলে কত হয়ে যাবে? 12x হয়ে যাবে।
প্লাস 5x চলে, আর এখানে 160। 12 দিয়ে কাটছে কি দেখো তো, 12 দিয়ে, স্যার 1 7, 4 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে 3x থাকছে, 4 দিয়ে গেলে 40 আসছে, 40/3, তাই তো। x এর ভ্যালু কত, মোট দূরত্ব 40/3, রেখে দাও, না যায় না থাকে রেখে দাও তুমি। 40/3 পেলাম x, মানে 1 ঘন্টা 20 মিনিটে সে 40/3 কিলোমিটার গেছে। তাই যদি যাই, এবার বলেছে মানুষটির গতিবেগ কত, তাহলে এই যে দূরত্বটা পেলাম, আমার মোট দূরত্ব যাওয়ার দরকার নেই, এই যে দূরত্ব পেলাম সেটাকে সময় দিয়ে ভাগ করে দেবো, পেলেই তো আমি গতিবেগ পেয়ে যাবো। তাহলে 1 ঘন্টা 20 মিনিট মানে কত, 1 ঘন্টা 20 মিনিট মানে কত ঘন্টা, 1 প্লাস 20/60, 20/60 মানে কত, 1/3, তাই তো। তাহলে কত হচ্ছে, 3 অক্ষে 3, 2/3। 20 মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করতে যাই তাহলে ভাগ করতে হয় যে 60 দিয়ে, তাহলে 20 দিয়ে 60 কে কাটলে কত হবে, 1/3, তাহলে 1 প্লাস 1/3 মানে 3 অক্ষে 3 আর 1 4, 4/3 হয়ে যাবে। তাহলে ভাগ করে দাও, মোট ডিস্টেন্স 3, 40/3 গেছে, এটাকে ভাগ করো কত দিয়ে, এটাকে ভাগ করো কত দিয়ে, সময় দিয়ে ভাগ করব, মোট ডিস্টেন্স টাইম পেলাম কত ঘন্টা, ঘন্টায় কনভার্ট করে নেবো ডাইরেক্ট, তাহলে ভাগ করব 4/3 দিয়ে। তো এটাকেই তুমি ক্যালকুলেশন করে উল্টে পাল্টে নাও, 40/3, এটা উল্টে গিয়ে কি হয়ে যাবে, 3/4 হয়ে যাবে। সোজা অঙ্ক, কিন্তু কোনো কঠিন কিচ্ছু নেই, জাস্ট অঙ্কটা করতে করতে যেতে হবে। 4 10 40, 10 কিলোমিটার অ্যান্সার, অপশন ডি। বুঝে গেল, এইটুকু অঙ্ক, জাস্ট একটু কনসেপ্ট দিয়ে করলেই কিন্তু অঙ্কটাকে বাজিমাত করে দেবে। এক্স না ধরলেও হয়। এবার দেখো এক্স না ধরে কি করে করবে, দেখে নাও। আমি তোমাদের ভগ্নাংশ দিয়েছে, বলছে অবশিষ্ট যে দূরত্ব আছে তার এত অংশ, তাহলে অবশিষ্টটা বড়, নিচেরটা অবশিষ্ট, অবশিষ্ট দূরত্ব হচ্ছে 7, আর এখনকার দূরত্ব কত, মানে 1 ঘন্টা 20 মিনিট এসে গেলে কত, 5। বুঝতে পারলে, অঙ্ক এভাবেও হয়ে যাবে। তাহলে মোট দূরত্ব কত হচ্ছে, 7 5 কত, 12। আমাদের হিসাবে মোট দূরত্ব বলছে 12, কিন্তু অঙ্কে বলছে কত, সেটা অঙ্কে বলছে সেটা 32। তাহলে 5 মানে কত, তাহলে 5 মানে কত, মোট দূরত্ব বের করে নিচ্ছি আমরা, তাহলে 5 মানে কত, এটা আরো সোজা, আমি দেখাবো সব। তাহলে এখানে কত, সেই 40/3 আসে, দেখো সেই 40/3 চলে আসলো, কিন্তু মোট দূরত্ব আসলো। তাহলে এই দূরত্বটা পেয়ে গেলাম আমরা, হ্যাঁ আচ্ছা 12 পেলাম কোনো, আচ্ছা আচ্ছা, মোট 7 নয়, এটা বলছে অবশিষ্ট দূরত্বের, তার মানে অবশিষ্ট দূরত্ব হচ্ছে 7, আর 1 ঘন্টা 20 মিনিটে গেছে হচ্ছে 5, তাহলে এইটুকু প্রথমে 1 ঘন্টা 20 মিনিট লাগিয়েছে, আর অবশিষ্ট এখনো বাকি আছে 7, এই টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব হচ্ছে 12। বুঝতে পেরেছো, কি যে বুঝলে, অবশিষ্ট বলে তো, অবশিষ্ট মানে কি, বাকিটা, তুমি এইটুকু পথ গেছো আর বাকি আছে এইটুকু পথ, এই টোটালটা হচ্ছে 32, আর সেই অবশিষ্ট বলছে অবশিষ্ট দূরত্বের এত অংশ, তাই নিচেরটা হচ্ছে অবশিষ্ট, তাই অবশিষ্ট হচ্ছে এইটা, আর তুমি 1 ঘন্টা 20 গেছো 5, তাই টোটাল দূরত্ব কত হচ্ছে 12। তাহলে আমরা যেটা 12 বলছি ওরা বলছে এটা 32, আমরা যেটা 12 বলছি ওরা সেটা বলছে 32, আমরা যেটা 12 বলছি ওরা বলছে 32, তাহলে আমাদের হিসাবে যে 5 দূরত্ব, 5 মানে কত সেটা বের করতে হবে, তাহলেই তো পেয়ে যাবো যে এইটুকু মানে কতটুকু দূরত্ব। সেটা কাটাকুটি করো, দেখো 3 আসছে, এখানে 8 আসছে, 5 আর 40/3, তার মানে এত মিনিটে 40/3 কিলোমিটার গেছে। তাহলে তাহলে এত মানে 1 ঘন্টা 20 মিনিট, তাহলে 1 ঘন্টা 20 মিনিট মানে কত, 1 প্লাস 20/60 করলে কাটাকুটি করলে 1/3 আসছে, তার মানে 4/3। তাহলে মোট ডিস্টেন্স কে আমরা কি দিয়ে ভাগ করব, ডিস্টেন্স কে যখন আমরা স্পিড দিয়ে ভাগ করি তাহলে এবার উল্টে যায়, এটা যখনই ভাগ করো কি উল্টে যাবে, তাই তো 4/3, উল্টে গেলে কি 3/4 হয়ে যাবে, এই 4 দিয়ে কাটলে 4 10 40, 3 3 কেটে গেলে 10 কিলোমিটার, অপশন এইটাই করবে পরীক্ষার সময়, তো এটাই করবে তোমরা, এক্স কেন ধরতে হবে, এটা ক্যালকুলেশন করো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপরে বাকিগুলো। দেখো এটা কিন্তু একদম লাস্টে, 3/5 একদম লাস্টে, একদম লাস্টে আলাদাভাবে রয়েছে গুণ, তো ওটা লাস্টে করবো, আগে এটা করো, যোগ করো এগুলোকে, 5 আর 11, 11 22, 22 22 আর 3, 22 আর 3 কত হয়, 25, 25 আর 3 28, তাই 3/5 ইন্টু 28, তাই 3 28 কত হবে,
84/5। তো 84/4 আমরা জানি 5 16 80, আর বাকি রয়েছে 4, আর নিচে আছে 5। অ্যান্সার এটা 16 গুণ 4 এর 5, অপশন নাম্বার বি। দেখে মনে হলো কি বড় অঙ্ক, কি হবে জানি, কিন্তু দেখো এক লাইনের অঙ্ক। নেক্সট, এই টাইপের একটা একদিন করিয়েছিলাম। বলো, সোজা অঙ্ক আছে, মানে পাওয়ার কি দিলে, এক্স আর ওয়াই এর পাওয়ার কি দিলে তোমার 685 হয়। আচ্ছা একটা সিম্পল জিনিস ভাবো তো, 25-এর যে পাওয়ার, 25-এর পাওয়ার 1 দিলে 25, 5-এর পাওয়ার যদি স্কোয়ার দাও বা কি দাও, দেখো তুমি এটা তো ডাইরেক্টলি ভাবতে পারি আমরা, যে 25-এর স্কোয়ার যদি করে দিই তাহলে 725। তাহলে আমার যে ভাবুক ইন্টু, কিন্তু যে ভাবুক আমাকে 1 আনতে হবে। আচ্ছা 5-এর পাওয়ার কত দিলে 1 হয়? 0 দিলে। শুধু 5 বলে না, যে কোনো সংখ্যার পাওয়ার 0 দিলে 1 হয়। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে এক্স মানে হচ্ছে 2, পাওয়ার কিন্তু এক্স এ, আর ওয়াই মানে 0। ঠিক আছে, তাহলে এইবার এইটাকে জাস্ট দেখতে হবে, যদি যদি এইটার সমান সমান এটা হয়ে যাবে। 3-এর পাওয়ার কত? 9। এখানে দেখো 3-এর মাথায় 0 দিলে কত হয়ে যাবে? ওয়াই মানে তো 0, 1 হয়ে যাবে। তো 9 কে 9, তাহলে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 0। কোনটায় আছে? অপশন সি তে আছে। এগুলো জাস্ট বুঝলেই হয়ে যায়। এগুলো কিন্তু এইভাবেই আসে অঙ্ক, মাথা ঠান্ডা করে করবে, একটুখানি স্কোয়ার জানতে হবে, হয়ে যাবে। আচ্ছা এই পর্যন্তই তোমাদের অঙ্ক ছিল। ঠিক আছে, আমি এখনো পর্যন্ত বাড়ি আছি, বাড়ির থেকে বেরোতে হবে। আচ্ছা জিকে, তোমাদের আগের দিন আমি কি পড়িয়েছিলাম? রথ থেকে পড়িয়েছিলাম, তাই তো? রথ পড়িয়েছিলাম। আচ্ছা কোশ্চেন তাহলে পারবে তো? আচ্ছা, বৃহত্তম লেগুন কোনটা? আবার বলে সম্বর, ভেম্বনাদ। বৃহত্তম হ্রদ কোনটা? বৃহত্তম হ্রদ বলে চিল্কা না, সম্বর। সব গুলিয়ে ফেলছে। আচ্ছা এই যে ভেমনাথ বললে, এটা কিন্তু বৃহত্তম কয়াল। কি এটা? কয়াল। কেরালায় স্থানীয় ভাষায় কয়াল বলা হয়। আর বৃহত্তম লেগুন কোনটা? চিল্কা, যার এক মুখ সমুদ্রে খোলা থাকে। সব ভুলে গেছে এরা। আর বৃহত্তম নোনা জল বা শুধু বৃহত্তম বললেও সম্বর। আর যদি বলে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা? উলার। উলার, আমি ভারতের কথা বলছি। সুপিরিয়র যেটা বললে সেটা কিন্তু বিশ্ব জুড়ে সুপিরিয়র, সেটা কিন্তু আমি ভারতের কথা বলছি। ঠিক আছে, আর দীর্ঘতম বললে কি বলেছিলাম? দীর্ঘতম কোনটা? হ্রদ। জাপ বাবা, ভুলে গেছো? ওটা উচ্চতম, সিকিমেরটা। দীর্ঘতম কোনটা? দীর্ঘতম ভেমনাথ বলেছিলাম, ভুলে গেছি। বলেছিলাম ভেমনাথ বৃহত্তম কয়াল, যেটা আবার দীর্ঘতম। আর গ্রাভিশনাল মানে অভিকর্ষজ, সরি, এটা অনুযায়ী যখন ধরবে উচ্চতম কোনটা। আচ্ছা ওটা বাদ, সরি ওটা তো বাদ। আচ্ছা, আর আর্টিফিশিয়াল এর ভিতরে বৃহত্তম কোনটা? গোবিন্দ বল্লভ পান্ত সাগর, তাই তো? হুম। আর উচ্চতম কি বলেছিলাম? সিকিমের ডোংগুলো না কি বলেছিলাম? গুরুডাং নাকি? হ্যাঁ। চোলামুখী। চোলামুখী একটা। সিকিমের কি বলেছিলাম আমি আনসার? হ্যাঁ, গুরুডংমা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পড়া ছিল, আরো অনেক কিছু পড়া ছিল, সেগুলো ধরলাম না। ঠিক আছে, তো আগামীকাল সকালে আবার ক্লাস হবে, এর মধ্যে হয়তো কোনো কিছু পড়া আমি দিয়ে দিতে পারি। আর আজকে রবিবার না, পরীক্ষার একটা সেট দেবো। সবাই পরীক্ষা দেবে, হ্যাঁ? সবাই পরীক্ষা দে, ইমানদারির সঙ্গে পড়াশোনা করো।
পার ডে যখনই ক্লাস করাচ্ছি ক্লাস করার চেষ্টা করো, না হলে রেকর্ডেড দেখো। কারণ এইবার কিন্তু ভালো একটা ধামাকা। যে কি কারণ আমাদের সময় দেখবে একটা আন্দোলন হয়েছিল, যার জন্য কিন্তু আমাদের